যুদ্ধ, নতুন সরকার সব মিলে আসলে সার্বিক পরিস্থিতি কি দেখছেন? পৃথিবীর ধরেন যে প্রান্তে যাই কিছু ঘটুক, এটা ধরেন নেগেটিভলি অ্যাড্রেস করে আমাদের পুঁজিবাজার। অনেক বছর ধরে কোনো ভালো কোম্পানি আসছে না। জিপির পরে আসলে দু একটা কোম্পানি হয়তো ভালো এসেছে, ম্যাক্সিমামই হচ্ছে দুর্বল কোম্পানি এসেছে। তো কেন আসছে না? তো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ আমাদের পলিসি মেকারদের কোনো কেপিআই বাংলাদেশে সেট করা নাই। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, ঈদের পর 2 কার্যদিবস লেনদেন হয়েছে। প্রথম কার্যদিবসে বাজার কিছুটা পয়েন্ট হারিয়েছিল। পরবর্তী যে কার্যদিবস ছিল সেই কার্যদিবসে 31 পয়েন্টের মতো উত্থান হয়েছে। তার মানে আমরা যদি 2 দিনের বাজার বলি, আসলে বাজারে ঈদের পরের যে শুরুটাই ছিল নেতিবাচক, সেটা কিছুটা কাটিয়ে উঠেছে। সেই সাথে আমরা দেখেছি লেনদেনও কিছুটা বেড়েছে। লেনদেন 600 কোটি টাকার ঘরে চলে এসেছে। তো লেনদেন হচ্ছে, কিন্তু আমরা এই ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসন, এই আগ্রাসনের পরে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেই পরিস্থিতি কিন্তু আমাদের শেয়ার মার্কেটে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। খুব টালমাটাল দেখছি, কখনো দেখছি যে 200 পয়েন্ট পড়ে যাচ্ছে, আবার কখনো দেখছি যে এটা পরের দিনই একটা বড় অংশ কাভার করছে। তো আসলে বাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই বাজারে, শেয়ার বাজারে মানুষজন কি বিনিয়োগ করবে না ট্রেডিং করবে? কিসের জন্য এটা পারফেক্ট বাজার? কারণ খুবই ভোলাটাইল বাজার। এইসব নিয়ে একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ করতে আমাদের সাথে স্টুডিওতে এসেছেন এসবিএসসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. নাসির উদ্দিন। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। ধন্যবাদ আনিস ভাই, ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে। আপনার এই যে বাজার চলছে, বাজারের সার্বিক পরিস্থিতি, যুদ্ধ, নতুন সরকার সব মিলে আসলে সার্বিক পরিস্থিতি কি দেখছেন? একদম বর্তমান চিত্রটা যদি একটু বলেন। এখানে সত্যি কথা বলতে কি, আমাদের মানে খুব মজা করে বলতে হয় যে পৃথিবীর ধরেন যে প্রান্তে যাই কিছু ঘটুক, এটা ধরেন নেগেটিভলি অ্যাড্রেস করে আমাদের পুঁজিবাজার। পৃথিবীতে অনেক পজিটিভ ঘটনা ঘটতেছে, অনেক কিছু আমাদের দেশে অনেক বড় পরিবর্তন আসছে, সরকার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পরে, একটা গণতান্ত্রিক পরিবেশ এসেছে, কিন্তু আমাদের পুঁজিবাজারটা কেমন জানি নেগেটিভটাকে খুব দ্রুত রিচ করে এবং সেখানেই আমাদের ইয়ে হয়। তো আমাদের আসলে পুঁজিবাজারের মূল সমস্যাটা সেখানে নয়। পুঁজিবাজারের সমস্যাটা হলো, পুঁজিবাজার ধরেন বর্তমান চিত্র যদি আপনি কথা বলতে বলেন, এটা একটা আবহ সৃষ্টি হচ্ছিল, পুঁজিবাজারটা হয়তো একটু স্টেবিলিটির দিকে যাচ্ছিল। তো সেখানে এই যুদ্ধটা আমাদের জন্য অবশ্য সার্বিক পরিস্থিতিতে একটা ব্যাঘাত সৃষ্টি করছে, এটাতে কোনো ডাউট নেই। শুধু আমাদের এই পুঁজিবাজার না, টোটাল অর্থনীতিতেই একটা ব্যাঘাত সৃষ্টি হবে। কারণ আমাদের তো বিশেষ করে আমাদের ওয়েজ আর্নিংটা আমাদের মিডল ইস্ট ডিপেন্ডেন্ট। এর বাইরেও ধরেন আমাদের তেলসহ আমাদের বিশাল একটা বিজনেস নির্ভর হলো আমাদের মধ্যপ্রাচ্যের উপর ডিপেন্ড করে। তো পুঁজিবাজারের যে অবস্থা বর্তমানে বাংলাদেশে, যে প্রেক্ষাপট চিন্তা করেন, বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজার যদি আপনি বাংলাদেশের পার্শ্ববর্তী মানে দেশগুলোর সাথে কম্পেয়ার করেন, ধরেন আমাদের পার্শ্ববর্তী আমরা যাদের সাথে বিজনেস কম্পেয়ার করি, এক্সপোর্ট এবং আমাদের স্ট্যান্ডার্ড সেট করি, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হ্যাঁ, তো এই সমস্ত দেশগুলোর তুলনায় আমাদের পুঁজিবাজার অনেক পিছিয়ে আছে। আমাদের জিডিপির সাথে আমাদের পুঁজিবাজারের কোনো মানে তুলনায় চলে না। যেখানে ভারতের টোটাল তাদের পুঁজিবাজার জিডিপির একটা সার্টেন পার্সেন্টেজ ক্যারি করে, প্রায় 60%-এর উপরে, ভিয়েতনাম 100%, এবং অন্যান্য দেশগুলোতেও সিঙ্গাপুর প্রায় 122%। তো সেই তুলনায় আমাদের পুঁজিবাজার হলো যে কি টোটাল জিডিপির মাত্র 7-8%-এর নিচে, 7-8%-এর নিচে। আমাদের এখন মার্কেট কনটেক্সটে, যদি মার্কেট ফি কনটেক্সটে সর্বনিম্ন ফিতে এখন আমাদের টার্নওভার চলতেছে, হ্যাঁ, আপনার। তো সেক্ষেত্রে আমাদের এখানে এখন বিনিয়োগের সুযোগ আছে, কিন্তু আমাদের এখানে সমস্যাটা হলো যে কি, আমাদের পুঁজিবাজারকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি যেভাবে বড় করার দরকার ছিল, সেভাবে আমাদের পুঁজিবাজারটা ওইভাবে স্ট্রাকচারালি ডেভেলপ হয় নাই। ডেভেলপ না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, হ্যাঁ, সেই কারণগুলো আমি আলাপ করব। শুধু আমি এই কথাটুকু এটাই বলি, আমাদের এখানে গত 5 বছরে আমি দেখি নাই কোনো ভালো কোম্পানির এই আমাদের পুঁজিবাজারে আইপিওতে আসতে।
এনলিস্টেডমেন্ট হইতে। গ্রামীণ ফোনের মানে আপনার এনলিস্টমেন্ট হওয়ার মধ্য দিয়ে পরে 14 লক্ষ বিনিয়োগকারীর সৃষ্টি হয়েছিল। তো ফলে ভালো কোনো সাপ্লাইও আসতেছে না, নতুন করে ডিমান্ডও ক্রিয়েট হচ্ছে না, তো পুঁজিবাজারটা আপনার ছোট হয়ে যাচ্ছে। তো এই বাজারে ছোট পুঁজিবাজারের ভোলাটিলিটিটা হওয়া স্বাভাবিক এবং এখানে আপনার ম্যানিপুলেশনেরও সুযোগ থাকে। তো পুঁজিবাজার আমাদের এখানে বর্তমান পুঁজিবাজার কোনো স্ট্রাকচারাল পুঁজিবাজার হয় নাই। গত 1.5-2 বছরে পুঁজিবাজারের আমি খুব ভালো কাজ হয়েছে আমি দেখি নাই, আমার চোখে পড়ে না, চোখে পড়ার মতো কোনো দৃশ্যমান কোনো কাজ হয় নাই। হ্যাঁ, শুনেছি অনেকগুলো পলিসি রিফর্মের কাজ চলতেছে, রিফর্ম করতেছে, হ্যাঁ পলিসি রিফর্ম করতেছে, পাশাপাশি পলিসি রিফর্মের সাথে আমার জনগণের আস্থাটাকে ধরে রাখা দরকার ছিল, আমার বিনিয়োগকারীর আস্থা ধরে রাখার ছিল। তা আমি রিফর্ম করতেছি, পলিসিগতভাবে অনেক চেঞ্জ আনতেছি, আমার এই চেঞ্জের সাথে আমার অ্যাডাপ্টেবিলিটিটা, আমার যে বিনিয়োগকারীদের সেই চেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, সেই তাদেরকে কনসার্নে রাখা দরকার ছিল। সে জায়গাতেও আমরা ফেল করছি বারবার। এখন আমাদের এখানে আমরা সবসময় দেখি অনেকে মনে করে যে এই বাজারে খুবই স্বল্প বাজার, খুবই আপনার এখানে সহজে ম্যানিপুলেশন করা যায়, এত ছোট বাজার, এখানে টাকার সমস্যা আছে, এই ক্যাশ ইনফ্লো কম, তা নয়। এখানে মূল সমস্যা হলো যে কি, মূল সমস্যা হলো যে আস্থার সমস্যা। এখানে বাজারে কোনো আস্থা সৃষ্টি হয় নাই বিনিয়োগকারীদের, ফলে বিনিয়োগকারী আসে না। আপনার একটা কথা আছে এই যে বাজার ভালো থাকলে বিনিয়োগকারী বাড়ে এবং টাকা ভূতে জোগাড় করে, বুঝছেন? তো আমি আপনাকে দেখেন, বাংলাদেশের অর্থনীতি কিন্তু খুব ছোট অর্থনীতি না। বাংলাদেশের ডিমের বাজার ধরতে গেলে আপনি ধরেন পৃথিবীর অনেক দেশের জিডিপি থেকেও আমাদের ডিমের বাজার অনেক বড়, বুঝছেন? আমরা কিন্তু বিশাল অর্থনীতির দেশ, বুঝছেন? তো সেই ক্ষেত্রে আমাদের পুঁজিবাজারটা কেন টোটাল আমাদের জিডিপির 7% হবে। আপনার একটা দীর্ঘ সময় পুঁজিবাজারের সাথে আছেন, আপনার কি মনে হচ্ছে আমরা বাজারে যখন একটু উঠতে ধরে তখন বলি কনফিডেন্স ফিরছে, এই 2-1 মাস না যেতেই বলি কনফিডেন্স লুজ করছে, এইটা কি পলিসির কারণে হয় না আসলে আমাদের এই বাজারের নেচারটাই এরকমভাবে করা হয়েছে? আসলে আমাদের পুঁজিবাজারের স্ট্রাকচারগত অনেক সমস্যা আছে। আমি আপনি যদি ডিটেলস আলাপ করতে বলেন, আমি আপনাকে যেটা বলছিলাম জিডিপির যে পার্সেন্টেজ, আমরা এক্স্যাক্টলি 7.3% আমরা পার্সেন্টেজ হোল্ড করি, যেটা ভিয়েতনাম 51%, ভারত 133%। তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশে একটা অগভীর শ্যালো পুঁজিবাজার, যেখানে আপনি কোর উইকনেসগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের কোর উইকনেসগুলো কি? আমাদের ভালো বিনিয়োগকারী নাই, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী নাই বললে চলে, ফরেন ইনভেস্টমেন্ট টোটালি সেল আউট করে দিচ্ছে, স্মার্ট ক্যাপিটাল আমাদের এখানে আসে না, খুব একটা আসে নাই, ফলে ম্যানিপুলেশন অফ ভোলাটিলিটি সম্ভব। কোম্পানির লিস্টিং গত কয়েক বছর, আমি আবারও যেটা বলছি, ভালো কোনো কোম্পানির লিস্টিং হয় নাই আমাদের দেশে। ধরেন আপনার বড় বড় কোম্পানিগুলো লিস্টিং হতে পারে, গভর্নমেন্ট ওন কোম্পানিগুলো লিস্টিং হতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো লিস্টিং হতে, এই লিস্টিং নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমাদের লিস্টিংগুলো এত নিচে লেভেলে আছে, হ্যাঁ এত খারাপ কোম্পানির লিস্টিং হয়েছে, ফলে বিনিয়োগকারী আস্থা পাচ্ছে না। লিস্টিং নিয়ে সরকার বহুভাবে চেষ্টা করছে, সরকারি প্রতিষ্ঠান নিয়ে আসবে বা ভালো, আমরা আনতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি ভালো কিছু কাজ করতে হলে তো আসতে চায় না। হ্যাঁ, কোম্পানি কেন আসতে চাইবে, কোম্পানি কেন আসতে চাইবে সেই জিনিসটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে, সেগুলোতে আমি আসবো। সেখানে আপনাকে ইনসেন্টিভ দিতে হবে, ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে লিস্টেড নন লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে। এখন লিস্টেড নন লিস্টেড কোম্পানিগুলোর যদি সেম রেসপন্সিবিলিটি হয়ে যায় অ্যাকাউন্ট সাবমিশনের ব্যাপারে সব কিছুতে, তাহলে লিস্টিং কোম্পানিগুলোর যেখানে লটস অফ রেগুলেটরি এই ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসতেছে, কিন্তু নন লিস্টিং কোম্পানিগুলো সেই ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, ফলে সেম ট্যাক্স দিয়ে লিস্টিং কোম্পানিগুলো কেন এই হ্যাসেল ফেস করবে? সো এখানে আপনাকে ট্যাক্স ইনসেন্টিভের পাশাপাশি লিস্টিং এবং নন লিস্টিং কোম্পানিগুলোর জন্য সেম রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় নিয়ে আসতে হবে তাহলে, এবং পাশাপাশি ইনসেন্টিভটা মাস্ট। আর সেকেন্ড থিং হলো, দেখেন আইপিওতে ভালো কোম্পানি আনার কোনো বিকল্প নয়। আমি এটা আবারও বলতেছি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলো যে আপনার ভালো বিনিয়োগকারী নিয়ে আসার জন্য এবং দীর্ঘমেয়াদে বড় প্রজেক্টে বিনিয়োগ করার জন্য আপনাকে ভালো আইপিও নিয়ে আসতে হবে। ব্যাংক নির্ভর অর্থনীতি বাংলাদেশের প্রধান সমস্যা হলো যে ব্যাংক নির্ভর অর্থনীতি, ফলে আজকে দেখেন ব্যাংকের ইন্টারেস্ট বাড়ার ফলে অনেক কোম্পানি দেউলিয়ার পথে। এগুলো যদি আজকে ইকুইটি বেসড ইকুইটি ফাইন্যান্সিং হইতো তাহলে এই হইতো না। খুবই কম ইকুইটির এগেনস্টে আমাদের কোম্পানিগুলো কাজ করতেছে, ম্যাক্সিমাম হলো ব্যাংক লোন নির্ভর। ধরেন একটা কোম্পানির এটার জায়গায় যদি আমি একটু আপনাকে বলি, আপনি বলছেন যে ব্যাংক নির্ভর অর্থনীতি, ব্যাংক ডিফল্ট হচ্ছে। আমাদের শেয়ার মার্কেটের যে ক্যারেক্টার,
এই জায়গা যারা বিনিয়োগ করেছে তারাও কিন্তু ডিফল্টার হয়েছে। তারা ডিফল্টার হয়েছে, দেখেন আপনি এতগুলো ব্যাংকে বিনিয়োগ করে তারা নিঃস্ব হয়ে গেছে। এই 10-5টা ব্যাংকের যে আচ্ছা, মার্জ করা এটা আমি হয়েছে, আসতেছি, এখানেও কিন্তু এটা তারা আমাদের নিঃস্ব হয়েছে। মানে রেগুলেটরদের, প্রকারান্তে সব হচ্ছে বিনিয়োগকারী। এটা আমাদের রেগুলেটরদের সমস্যা ছিল, এটা রেগুলেটরদের সমস্যা, এটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি আপনাকে মূল যে সমস্যাটা বলি, সেটা হলো যে কি আপনি দেখেন বাংলাদেশে এমন কয়েকটা কোম্পানির আমি নাম বলতে পারবো যাদের ফেড অফ ক্যাপিটাল ধরেন 100 কোটি টাকা, তারা 10,000 কোটি টাকা লোন নিয়েছে। নিয়েছে। তো এটা তো হতে পারে না। তো এই যে বাজার থেকে এই ব্যাংকগুলা লোন দেওয়ার সময় এই জিনিসগুলোতে কনসিডার করা উচিত ছিল। 1,000 কোটি টাকা আমি যাকে লোন দেবো তার ফেড অফ ক্যাপিটাল কত, তার সেল কত, টার্ন ওভার কত, আমাকে তো সেই জিনিসগুলো কনসিডার করতে হবে। তো সেই লোনের সাপোর্টটা যদি আপনার ফেড অফের সাপোর্টটা যদি আজকে ইকুইটি থেকে হইতো, মানে ক্যাপিটাল মার্কেট থেকে হইতো, তাহলে এই সমস্যাটা হতো না। একটা ইকোনমি কখন দশ নামে, যখন লিকুইডেশনের ক্রাইসিস হয় তখন ব্যাংক তার সাপোর্টটা কন্টিনিউশন রাখতে পারে না। কারণ হলো ব্যাংক সাপোর্টটা কন্টিনিউশন রাখাটা খুব মানে প্রবলেম হয়ে যায়। ব্যাংক আপনার ইনভেস্টমেন্টটা নিচ্ছে, বিশেষ করে এফডিআরগুলো নিচ্ছে শর্ট টার্মে, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছরের জন্য নিচ্ছে। বাট ইন্ডাস্ট্রির কাছে বিনিয়োগটা দিতেছে, তারা ল্যান্ডিংটা দিচ্ছে 5 বছরের জন্য। তো ফলে এখানে একটা আপনার মানে ডিসক্রিপেন্সি অ্যারাইজ করে। তো এই জন্য পৃথিবীর সব উন্নত দেশগুলো দেখবেন যে আপনার মানে সোর্স অফ ফান্ড মূলত ক্যাপিটাল মার্কেট। আপনি বলছেন যে আসলে আমাদের যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট দুটার মধ্যে ব্যাপক অসামঞ্জস্য রয়েছে। ব্যাপক অসামঞ্জস্য। আমরা একটু মার্কেটের জায়গায় যাই। এই যে এখন যে ক্যাপিটাল মার্কেটে রান করছে, এখন অলমোস্ট এপ্রিল মাস চলে আসছে। তো আমরা জানি যে এই সময় হচ্ছে ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করবে, এই সময় ব্যাংক তার লভ্যাংশ ঘোষণা করবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার রয়েছে, যারা 10% উপরে এনপিএল আছে তারা হচ্ছে কোনো লভ্যাংশ ঘোষণা, পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি তাদের মধ্যে আছে যে তারা লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। যদি ভালো লভ্যাংশ ঘোষণা করতে না পারে বা কোনো লভ্যাংশই দিতে না পারে, এইটার ইম্প্যাক্ট বাজার আসলে কি পড়বে? বাজার কি এই ইম্প্যাক্ট নেওয়ার মতো এখন রেডি কিনা? আমি আপনাকে বলি, এই যে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যে একটা রেগুলেটরি ইনস্ট্রাকশন যে আছে যে কোনো ব্যাংকের এনপিএল যদি 10%-এর উপরে থাকে তারা লোন দিতে পারবে না, ডিভিডেন্ড দিতে পারবে না। এই সমস্যাটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিনে হয়েছে। এই যে 5টা ব্যাংকের কথা বলছেন যেগুলো মার্চ করছে, এই 5টা ব্যাংকও গত 2-3 বছর আগে 10%, 15% করে আপনার ডিভিডেন্ড দিয়ে আসছে। দে শো হিউজ প্রফিট। তো এই হিউজ যে প্রফিট শো করছে, শোটা কিন্তু ব্যাংক নিজে করে নাই, এটা এক্সটার্নাল অডিটর অডিট করার পরে সেই অ্যাকাউন্টসটা তো শো করছে। সেই এক্সটার্নাল অডিট কেন ব্যাড লোনগুলো দেখায়নি? দেখিয়েছিল। এক্সটার্নাল অডিটররা কি ট্রু অ্যান্ড ফেয়ার ব্যালেন্স শিট শো করেছিল? সেই কয়জন অডিটরদের বিচারে আওতায় আসছে আমাকে আপনি বলবেন? আমাদের মূল সমস্যাটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। ইকোনমির মূল সমস্যাটা কোথায়? প্রেজেন্টেশনে মূল সমস্যা। এই যে সেখানে অ্যাকাউন্টসটা সাইন করেছে বোর্ড অফ ডাইরেক্টররা, এখন এফআরসি বিভিন্ন জায়গায় ধরছে, বিএসসি অডিটরদের ধরছে। এগুলো তো আরো আগে হওয়া দরকার ছিল। এফআরসি যদি এই প্রবলেমটা না হতো তাহলে এগুলো করার সাহস পেত না, ডাইরেক্টররা সেখানে সাইন করতো না। না, এটা বাংলাদেশ ব্যাংক অডিট করে, বিএসসি অডিট করে। যে কারণে আমরা বলি আমাদেরকে ভাই বেঁচে থাকার জন্য টাকা পয়সা দরকার আছে, কিন্তু পুরো আমার ইকোনমি শেষ করে দিয়ে বিদেশে শত কোটি লক্ষ কোটি টাকা পাচার করে দিতে হবে, এরকমভাবে তো ব্যাংক চলে না। আমি এরকম 2-4 জন লোককে দেখছি যারা গার্মেন্টস ব্যবসার নামে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিচ্ছে। আপনি একটু প্রভাবটা বলেন যে এই যে ব্যাংক যদি এই লভ্যাংশগুলো দিতে না পারে, এটা দীর্ঘমেয়াদে ব্যাংকগুলো স্টেবল হবে, ইনভেস্ট ডেভেলপমেন্ট হবে, ইকোনমি সাস্টেন করবে, কিন্তু শর্ট টার্মে বিনিয়োগকারীরা হতাশ হবে। হতাশার ইম্প্যাক্ট কি পড়বে বাজারে? হতাশার ইম্প্যাক্টটা বিনিয়োগকারীরা অলরেডি এমনি হতাশ, এই মুহূর্তে আর মানে এফেক্ট হওয়ার কিছু নাই, হয়তো সাময়িকভাবে এটার একটা হবে। আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এটা ন্যূনত 15-16% গিয়ে দাঁড়ানো উচিত। হ্যাঁ, 15 মানে যেহেতু এনপিএলটা দীর্ঘদিন হয়ে আসছে এবং এটা আমাদের দেশের পলিসির কারণেও এই জিনিসটা হচ্ছে, যেহেতু ব্যাংক বিজনেসটা হলো যে কি স্বল্পমেয়াদী ঋণ নিয়ে দীর্ঘমেয়াদী, এই স্বল্পমেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে। ফলে এখানে এই ডিফল্টেশনটা এনপিএলটা হবে স্বাভাবিকভাবে। কারণ আমি ধরেন আজকে এফডিআর নিলাম, 100 কোটি টাকা এফডিআর নিলাম 1 বছরের জন্য, বা সেটাও 1 বছর কনফার্ম না, আমার হয়তো যারা আমানতকারী আছে তারা যে কোনো সময় এটা উইথড্রল করার অথরিটি আছে।
তো সেক্ষেত্রে আমি ওই লোনটাকে দিচ্ছি 5 ইয়ার্সের জন্য ল্যান্ডিং করছি। তো আমারও তো এখানে একটা মানে আপনার দেখেন মানে টাইম তো ম্যাচ করতেছে কি, তো ফলে এই সমস্ত কারণগুলোতে তো এনপিএল অটোমেটিক্যালি সৃষ্টি হতে পারে। এনপিএল সৃষ্টি হওয়ার অনেক কারণ আছে। তো এখন আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকেরও এই সমস্ত ব্যাপারে আর একটু আমি মনে করি যে মানে ছাড় দেওয়ার বিষয় আছে, যেহেতু ন্যূনতম আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদের অ্যাটলিস্ট একটা সার্টেন লভ্যাংশ দেওয়া উচিত। আদারওয়াইজ না হলে বিনিয়োগকারীরা এখানে খুব ডিসকারেজ হয়ে যাবে এবং বিনিয়োগে নিরুৎসাহিত হয়ে যাবে। আপনি বলছিলেন যে এখানে গত অনেক বছর ধরেই কোনো ভালো কোম্পানি আসছে না, জিপির পরে আসলে দু একটা কোম্পানি হয়তো ভালো এসেছে, ম্যাক্সিমামই হচ্ছে দুর্বল কোম্পানি এসেছে। তো কেন আসছে না, আপনার কোনো পরামর্শ আছে বা আপনার কোনো ফাইন্ডিংস আছে যে এই কোর কারণগুলোতে আসলে এই কোম্পানিগুলো আসছে না? আমি একটা জিনিস আপনাকে বলি, প্রথম বলতে হলো যে আমরা যখন আমি বা আপনি কোথাও যখন আপনার একটা পজিশনে জবে যান, আপনাকে যখন আপনার ঊর্ধ্বতন ব্যবস্থাপক আপনাকে একটা টার্গেট দিয়ে দেয় যে দিস ইজ ইউর বিজনেস অ্যান্ড দিস ইজ ইউর ক্যাফিআই, আপনাকে এই ক্যাফিআইটা এতদিনের মধ্যে ফুল করতে হবে। আপনার ক্যাফিআইটা কি? আপনার ক্যাফিআইটা হলো আমার ক্যাফিআই, আমাকে এই পরিমাণ সেল করতে হবে, এই পরিমাণ রেভিনিউ দিতে হবে, আমার এটা ফেড আপ ক্যাপিটালের এত % রিটার্ন আমাকে সাবমিট দিতে হবে, রাইট? তো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ আমাদের পলিসি মেকারদের কোনো ক্যাফিআই বাংলাদেশে সেট করা নাই। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কেপিআই হচ্ছে বাজারটা সুষ্ঠুভাবে চলবে, কোনো ধরনের ম্যানিপুলেশন হবে না। হ্যাঁ, আমি যদি ধরেন আজকে যদি সিকিউরিটি ইফ আই কুড বি দ্য চেয়ারম্যান অফ দি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমার ক্যাফিআই সেট থাকতো। ধরেন আমার এখন ফেড অফ মানে মার্কেট ক্যাপিটাল হলো জিডিপি 7%, আমার 5 ইয়ার্সের পরে আমি এটা টার্গেট করতাম যে আমার প্রথম ক্যাফিআই হবে আমার জিডিপির 25 থেকে 35%-এর মধ্যে আমি আমার ক্যাপিটাল মার্কেটের সাইজটাকে নিয়ে যাব। আমার এখন লিস্টিং কোম্পানি আছে 360টা কোম্পানি, হোয়ার ভারতে লিস্টিং আছে 500+ কোম্পানি। আমি এই 5 ইয়ার্সের মধ্যে আমি অ্যাটলিস্ট 1200 থেকে 1500 কোম্পানিতে আমি উন্নীত করব। আমার এখন বিনিয়োগকারীর সংখ্যা হলে ধরেন আপনি 20 লাখ, এটাকে আমি 1 কোটিতে উন্নীত করতে হবে। দিস ইজ মাই কেপিআই। না, এই কেপিআই কি ফুলফিল করা সম্ভব নয়? সম্ভব না। ম্যান পাওয়ার বলেন, আপনি 300 কোম্পানিরই নিরীক্ষা ঠিকভাবে করতে পারছেন না। আপনি একটা আইপিও আবেদন করলে সেটা রেসপন্স করতে আপনার হিউজ সময় লাগে। আমাদের এখন কাজগুলো হচ্ছে অ্যাডক বেসিসে, এগুলোকে যদি আপনি সিস্টেমেটিকলি ফেলে দেন এটা অটোমেটিক্যালি করা সম্ভব, বুঝছেন? ইন্ডিয়ার মতো দেশে যদি 90 দিনের মধ্যে আইপিও কমপ্লিশন হয়ে যায়, আমাদের এখানে কেন 1 বছর লাগবে? আপনি বলছেন যে সিকিউরিটি এক্সচেঞ্জের কেপিআই এর মধ্যে একটা জিনিস থাকে যে মার্কেট টু জিডিপি রেশিও। আমি বলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসসি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা কেপিআই থাকবে। হ্যাঁ, এটা আমি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইটসেলফে শুড ফিক্স দেয়ার ওন কেপিআই। আচ্ছা, একটা বিষয় আপনি একটু যদি করেন, এই যে তাহলে ইনভেস্টর কনফিডেন্স বেড়ে যাবে। হ্যাঁ, আমার কমিশন এই ক্যাফিআইটা সেট করছে আগামী 5 বছরে। যেমন বর্তমান মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান সাহেব মহোদয় উনি জয়েন করার পর বললেন যে ওনার টার্গেট হলো যে 50 লক্ষ নতুন বিনিয়োগকারী সৃষ্টি হওয়া। উই ফিল এনকারেজ, উই উইল হ্যাভ এ লট অফ অপরচুনিটি টু ক্রিয়েট দ্য নিউ ইনভেস্টর্স। সেখানে হয়তো আমরা মানে টেকনোলজি ইন্ট্রোডিউস করবো, টেকনোলজি শিপমেন্ট হবে, সেখানে আমরা অনলাইনেও ক্লায়েন্ট মানে অনবোর্ড করব, সব বিভিন্নভাবে আমরা করব। কিন্তু মানে সে জায়গায় আমরা হয়তো করতে পারি নাই, কিন্তু ইট ইজ ওয়ান কাইন্ড অফ কেপিআই। হ্যাঁ, আমি কয়টা কোম্পানি লিস্ট করব 5 বছরের মধ্যে, আমার সাইজটা কোথায় যাবে, আমার ইন্ডেক্স কোথায় যাবে, গিয়ে আমার ইন্ডেক্স ধরেন এখন 5600 আছে, আমার টার্গেট থাকবে যে প্রতি বছরে অ্যাটলিস্ট অ্যানুয়ালি 15 to 30% আমার ইন্ডেক্স বাড়বে। হ্যাঁ, যেটা আজকে আপনি দেখেন গত 3 বছরে আমাদের ইন্ডেক্স প্রায় 26% মাইনাস, হয়ারেস ইন্ডিয়াতে 20%-এর উপরে প্লাস, পাকিস্তানে হিউজ প্লাস, 50%-এর উপরে প্লাস, শ্রীলঙ্কাতে প্লাস, ভিয়েতনামে ইন্ডেক্স খুবই প্লাস। তো আমার এখানে যদি বিনিয়োগকারী 3 বছর বিনিয়োগ করার পরে সে যদি মানে নেগেটিভ রিটার্ন নিয়ে যেতে হয়, তাহলে আমার এখানে তো এনকারেজ ফিল করবে না। বিনিয়োগকারীদের জায়গায় আসি, এই যে বাজার ভোলাটাইল বাজার আমরা বলছি, উঠছে নামছে, ট্রেড কম হচ্ছে, এই বাজারে আপনি একটা দীর্ঘ সময় এই সিকিউরিটি যে সাথে জড়িত, আপনার একটু পরামর্শ চাই যে বিনিয়োগকারীকে এখন বিনিয়োগ করবে না শর্ট ট্রেডিং করবে নাকি দীর্ঘমেয়াদী কোথাও পজিশন নেবে? আপনার পরামর্শ কি? মানে তার যদি 100 টাকা ইনভেস্টমেন্ট থাকে সে আসলে কোথায় কিভাবে কি করতে পারে? এই মুহূর্তে মানে টোটাল আমাদের
আমাদের মিডল ইস্ট যুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়াবে আসলে মানে বলাটা মুশকিল, বাট আমাদের মার্কেটটা এখন যে পজিশনে আছে এখানে বিনিয়োগের একদম বেস্ট প্লেস, কোনো ডাউট নাই। এখানে বিনিয়োগ করি, চুপচাপ বসে থাকতে হবে। শুধু মানে ঋণ নিয়ে না, নিজের টাকাটা বিনিয়োগ করবে, ধার করে হালত করে বিনিয়োগ করা দরকার না, নিজের টাকা বিনিয়োগ করবে এবং যে টাকাটা তার ডে টু ডে ব্রেড অ্যান্ড বাটারের জন্য লাগবে না সে টাকাটা বিনিয়োগ করবে। এখন মানুষ যদি আপনার ব্রেড অ্যান্ড বাটারের টাকাটাও যদি বিনিয়োগ করে ফেলেন, মার্কেট কিন্তু আপস ডাউন আছে। আজকে যে টাকাটা আপনি 100 টাকা ইনভেস্ট করছেন সেটা আপনার ডে আফটার টুমোরো 90 টাকা কনভার্ট হতে পারে, কিন্তু আপনার 1 উইকস লেটার সেটা 120 টাকা হতে পারে। তো সুতরাং আপনাকে অতটুকু রিস্ক মিটিগেট করতে হবে, রিস্ক নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি ব্রেড অ্যান্ড বাটারের টাকাটা বিনিয়োগ করা দরকার নাই। আপনার যে সঞ্চয়টা আছে সেটা বিনিয়োগ করুন, আপনার যে ব্যবসার টাকাটা আছে সেটা বিনিয়োগ করুন। সেটা বিনিয়োগ আকারে রাখেন, ট্রেডিং আকারে না। ট্রেডিং আকারে এখানকার মূল সমস্যাটা হলো যে আমরা এখনও পুরোপুরি ট্রেডিং মার্কেট, আমরা এখনও বিনিয়োগ মার্কেট হতে পারি না। হোয়ারেজ ভিয়েতনাম, ইন্ডিয়া এবং আজকে না ওই যে পাকিস্তান এগুলো বিনিয়োগ মার্কেট হয়ে গেছে। বিনিয়োগ মার্কেট না হওয়ার পিছনে আমাদের অনেকগুলো ঘাটতি আছে। আমাদের ভালো লিস্টেড কোম্পানি নাই, বুঝছেন, আমাদের ফরেন ভালো ইনভেস্টমেন্ট নাই, আমাদের মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা ডেভেলপ করতে পারি নাই, আমাদের প্রোডাক্টের প্রবলেম আছে, আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। বাট অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলো দেখেন, ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়া ভিয়েতনাম দেখেন, তাদের ডিফারেন্ট প্রোডাক্ট আছে। তাহলে প্রোডাক্ট থাকলে তখন বিনিয়োগকারী বাড়ে। হ্যাঁ, একসময় আমার স্টকের সমস্যা অন্যদিকে যাবে। হ্যাঁ, না ওই যে আপনার কথা ধরেই বলি, আপনি বলছেন যে ইনভেস্টমেন্ট মার্কেট আমাদের দেশে যদি কোনো একটা XYZ কোম্পানি 30 টাকা দিয়ে কেনা হয়, আমরা দেখি যে মাসখানেক হয়তো উত্থান 40 টাকা হয়েছে, তো আমার বিনিয়োগে আসলে 30% লাভ ছিল। কিন্তু আমি এটা যখন বিনিয়োগ হিসেবে ধরি যে না 3 মাস তো আমার আসলে না, এটা দেখা যায় যে পরে এসে আমরা আবার বিক্রি করে দিচ্ছি 30 টাকা, আবার 29 টাকা এরকম চলে আসছে। তো বিনিয়োগের মার্কেট যে একটা মানে টেকসই প্রবৃদ্ধি, এই মার্কেটে কিন্তু হয় না। সেই ক্ষেত্রে যদি তার ইনভেস্টমেন্টের কত পোর্শন আসলে ট্রেডিং, কত পোর্শন ইনভেস্টমেন্ট, এটার আপনার কোনো পরামর্শ আছে কিনা? মূলত আমি পার্সোনালি যেটা করি এবং আমি করি, আমি নর্মালি আমার যদি ইনভেস্টমেন্ট 100 টাকা থাকে, আমি 50% লং টাইমের জন্য ইনভেস্ট করি ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মধ্যে। ফান্ডামেন্টাল এবং একটা মিড ক্যাপিটালের শেয়ার, এবং পাশাপাশি সেটা হলো যেন কি আপনার যেটার মার্কেটে একটা টার্ন ওভার থাকে সেরকম এটা ইনভেস্টমেন্ট করার পক্ষে। আরেকটা জিনিস কোম্পানি আপনাকে চিন্তা করতে হবে, ওস্ট কোম্পানি টু দি গুড কোম্পানি। একটা কোম্পানি আপনি দেখতেছেন যে এখন খুবই খারাপ, বাজে ইপিএস, এনএভি খারাপ আছে, এটার ভালো ফিউচার আসতেছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে, এটা নতুন প্রোডাক্ট ভেরিয়েশন আসতেছে, অথবা ধরেন একটা গুড কোম্পানি, সেটা আরও গুড হবে, গুড টু বি গ্রেট কোম্পানি হবে। এই জিনিসগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনার পলিটিক্যাল চেঞ্জেসের সাথে অনেক কোম্পানির ম্যানেজমেন্ট চেঞ্জ হতে পারে, সেই জায়গাগুলোতে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে। ডিসিশন নেওয়ার জন্য ধরেন আমি আরও একটা আপনাকে কথা বলি, আমাদের বিনিয়োগকারীদের আমাদের যে সমস্যাটা হলো যেন কি, যেমন আমরা একটা ধরেন 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে একটা মুদি দোকান দিই না, মুদি দোকান দিয়ে কি আমরা বাসায় বসে থাকি? এই মুদি দোকানের পিছনে আমাদের প্রচুর পরিশ্রম আছে না? আমরা 50 লক্ষ টাকা বাজারে বিনিয়োগ করি, কিন্তু আমরা স্টাডি করি না। এক্স্যাক্টলি 1 কোটি টাকা বিনিয়োগ করে স্টাডি করি না। আমার তো স্টাডি করা দরকার আছে, আমার মার্কেট ট্রেন্ডটা বোঝা দরকার আছে। হ্যাঁ, আমার এই যে সমস্ত আমি ইকুইটিতে ইনভেস্ট করছি, সেই ইকুইটির ফান্ডামেন্টাল কি, কারা ম্যানেজমেন্টে আছে, আমার এটাকে ওভার প্রাইস না আন্ডার প্রাইস, সে জায়গাগুলোকে আমাকে ভ্যালুয়েশন করে ইনভেস্ট করলে এখানে লস হওয়ার কোনো কারণ নাই। ধন্যবাদ নাসির ভাই আপনাকে টিভিএস মার্কেটে আসার জন্য। ধন্যবাদ আনিস ভাই আপনাকে, ধন্যবাদ দি বিজনেস স্ট্যান্ডার্ডকে এবং দি বিজনেস স্ট্যান্ডার্ডের পাঠকদের। প্রিয় দর্শক, আমরা HSBC ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও ব্যবস্থাপনা পরিচালক SM নাসির উদ্দিনের কাছ থেকে শুনছিলাম। তিনি কিন্তু বলছিলেন যে এই ক্যাপিটাল মার্কেটে যারা বিনিয়োগ করেন তারা একটা বড় টাকা বিনিয়োগ করেন, কেউ 10 লাখ 5 লাখ বা যার সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করেন, কিন্তু এই বিনিয়োগের পরে এটা নিয়ে পড়াশোনা বা এইটাকে বাড়ানোর জন্য যে ধরনের জ্ঞান দরকার সেই জ্ঞান অর্জন করেন না, ফলে কিন্তু বিনিয়োগকারীরা অনেকেই লোকসানের মুখে পড়েন। তবে তার বিনিয়োগের কথা বলছিলেন যে এখন যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে অন্তত 50% বিনিয়োগ করা যায় ভালো কোম্পানি এবং যেগুলোর দীর্ঘমেয়াদে ভালো করার সুযোগ রয়েছে। সেই সাথে কিছু ইনভেস্টমেন্ট হয়তোবা সময়ের সাথে বা রাজনৈতিক পরিবেশ বা পরিবেশ পরিস্থিতির সাথে যেসব কোম্পানি গ্রোথ হতে পারে সেই সব জায়গায় বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।